হবিগঞ্জে ছাত্রদলের উপর হামলার অভিযোগে পাটোয়ারি সার্জিস সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। সিলেটের 3 উপজেলায় আজ এনসিপির পদযাত্রা কর্মসূচি। কুড়িগ্রাম সদর হাসপাতালে 7 বছর ধরে অলস পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। বিলবাকির অজুহাতে পাসওয়ার্ড দিচ্ছে না ঠিকাদার, সেবা বঞ্চিত রোগীরা। মেশিনে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা আমরা আসলে জানি না। দামি যন্ত্রপাতি মোটামুটি ওটি লাইট, ওটি টেবিল 5 থেকে 7 বছর থেকে পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবার জানবো যে এগুলা কীভাবে খোলা যাওয়ার একটা রাস্তা খুঁজে দিতে হবে। তাহলে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতিরা পড়ে সরকারি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমাদের দায়িত্ব অবহেলার মধ্যেই পড়ে। জামালপুরে গৃহপালিত পশুকে কামড় দেওয়ায় বেওয়ারিশ কুকুরকে নির্মমভাবে হত্যা। ভিডিও ভাইরালের পর অভিযুক্তকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয় মুচলেকা নিয়ে। দড়ি দিয়ে বাইন্ধে গাছের সাথে নটকায়ে ফাঁসটা নেয় মারে ফেলাইছে। পশু যে আচরণ করতে পারে, মানুষ কিন্তু পশুর নিয়ে আচরণটা করতে পারে না। যেহেতু উনি ভুল করে ফেলেছেন বলে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তাকে লিখিত একটা মুচলেকা নিলাম আজকে, যে ভবিষ্যতে তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 40-50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত মঙ্গলবার জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ 40-50 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এ সময় কয়েকটি মোবাইল ফোনও ছিনতাই করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়। মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করে এনসিপি। দ্বিতীয় দিনের মতো আজ সিলেটে দেশ করতে জুলাই জাগরণ পদযাত্রা করবে এনসিপি। বিকাল 3টায় কোম্পানিগঞ্জ, 5টায় গোয়াইনঘাট এবং সবশেষ সন্ধ্যা 7টায় জয়ন্তাপুর উপজেলার পথসভা করবে দলটি। এর আগে গতকাল প্রথম দিনের কর্মসূচিতে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সেখান থেকে বের হবার পর হামলার শিকার হয় এনসিপির গাড়ি বহর। পরে রাতে কানাইঘাট এবং ওসমানীনগরে পথসভা করে দলটি। অদ্ভুত জটিলতায় কুড়িগ্রামে 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল। পাসপোর্ট জটিলতায় আটকা কোটি কোটি টাকা চিকিৎসা সরঞ্জাম। কিছু বিল বাকি থাকায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না ঠিকাদার। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। স্বাস্থ্যসেবা নিয়ে নাজমুল হোসেনের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল উত্তরের জেলাটির স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা, অথচ 7 বছর ধরে কোটি কোটি টাকা মূল্যের এসব চিকিৎসা সরঞ্জামাদি পড়ে আছে অবহেলায়। 2018-19 অর্থ বছরে জনস্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের কর্মসূচি আওতায় হাসপাতালের জন্য 193টি চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়, যার মূল্য ছিল 32,94,60,000 টাকা। অপারেশন থিয়েটার, ইটিটি, ইকো মেশিন, এক্স-রে মেশিন সহ সরঞ্জামাদি সরবরাহের কাজ পায় মেসার্স মাইক্রো ট্রেডার্স এবং হারামান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2019 সালে এসব মেশিনারিজ চাহিদা অনুযায়ী নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়, কিন্তু অচলই পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহৃত না হলেও 172টি সরঞ্জামের জন্য প্রায় 12 কোটি টাকা বিল নিয়েছে ঠিকাদার। কিছু বিল পরিশোধ না হওয়ায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না তারা। ইকো মেশিনে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা আমরা আসলে জানি না।
আর ইটিটি চালু হচ্ছে না, ইটিটি ডেমো সফটওয়্যার দেওয়া, আর ইটিটি ডেমো সফটওয়্যার কারণে আমরা ইটিটি চালাতে পারিনি। পোর্টেবল এক্স রে মেশিন, এটার মূলত কাজ হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে গিয়ে মুমূর্ষু রোগীদের এক্স রে করানো হয়। তো এটা ডিসফাংশন হওয়ার কারণে মুমূর্ষু রোগীগুলা ওয়ার্ড থেকে এখানে নিয়ে এসে আমাদের ফিক্সড মেশিনে এক্স রে করে দিচ্ছে। এখন দামি দামি যন্ত্রপাতি মোটামুটি ওটি লাইট, ওটি টেবিল, তারপর হচ্ছে অটোক্লেভ, তারপর সাকশন মেশিন দীর্ঘ সময় ধরে মোটামুটি 5 থেকে 7 বছর থেকে পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে। এন্ডোস্কোপি মেশিন চালু হলে আমরা আশা করছি যে আমাদের এখানে অনেক রোগী আছে, বিশেষ করে আমাদের ওয়ার্ডে যারা ভর্তি রোগী থাকে, তো ভর্তি রোগীগুলোর আমরা হাসপাতালেই এই সেবাটা দিতে পারবো। সব মেশিনারিজ সচল দেখিয়ে বিলের জন্য জোর তদবির চালাচ্ছে ঠিকাদার। এসব বিষয়ে যাচাই বাছাই কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত যন্ত্রপাতি চালুর আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবার জানবো যে এগুলা কিভাবে খোলা যাওয়ার একটা রাস্তা খুঁজে দিক আমাকে। তাহলে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতিরা পড়ে সরকারি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমাদের দায়িত্ব অবহেলার মধ্যেও পড়ে। প্রতিদিন গড়ে 800 থেকে 1000 রোগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। তাপস সরকার, যমুনা নিউজ। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এরই মধ্যে কক্সবাজারে পৌঁছেছেন তিনি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন তিনি। এর আগে গতকাল দুপুরে ঢাকা পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি। রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরও জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটিতে সহায়তা আরও বাড়ানোর অনুরোধ করার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের জায়গায় চৌকি আদালতের নিরাপত্তা প্রাচীর নির্মাণ নিয়ে 2 দফতরের দ্বন্দ্ব এখন তুঙ্গে। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে একে অপরের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ নিয়ে চলছে নানা জটিলতা। কাজ বন্ধ আর চালুর আদেশ নিয়ে নাজেহাল গণপূর্ত অধিদপ্তর। দাপ্তরিক আইন মেলে দ্রুত সমাধানের দাবি আইনজীবীদের। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চত্বর 13 বছর ধরে পাশাপাশি চলছে চৌকি আদালত ও উপজেলা প্রশাসনের কার্যক্রম, যেখানে প্রতিদিনই নানা প্রয়োজনে ভিড় করেন স্থানীয়রা। গত নভেম্বরে আদালতের নিরাপত্তার জন্য আইন মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। প্রায় 70% কাজ শেষ হতেই দফতরটিকে চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এরপর আদালতের সেরেস্তাদার বাদী হয়ে মামলা করেন। এছাড়া নিরাপত্তা প্রাচীরের কাজ দ্রুত শেষ করতে আদেশ দেয়া হয় গণপূর্ত অধিদপ্তরকে। গণপূর্ত মন্ত্রণালয় যখন এটা বাজেট দেওয়ার পরে কাজ 70% কাজ শেষ হওয়ার পরে তখন সে এসে বাধা দিচ্ছে, তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞার আদেশ হয়। চিঠি দিতে দিতে এক পর্যায়ে আমাদের এই প্রাচীরের জন্য বরাদ্দ আসে আইন মন্ত্রণালয় থেকে, তখন গণপূর্ত কাজ শুরু করে। মহোদয় আমাদের কাজে বাধা দেয় এবং কি উনি গণপূর্ত থেকে চিঠি প্রদান করে যে আমাদের কাজটা প্রাচীরের কাজটা বন্ধ করার জন্য। তবে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ থাকলেও নতুন করে অনুমতি পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার একটা পত্রের প্রেক্ষিতে আমরা সাময়িকভাবে কাজটা বন্ধ রেখেছি। তো এটা কর্তৃপক্ষ প্রশাসনিকভাবে এটা আলোচনা করছেন
তো এটা আমরা কাজ আবার শুরু করার অনুমতি পেলে আমরা কাজটা শেষ করে দিব। এদিকে চৌকি আদালতের বিচারকদের বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার লিখিত এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মৌখিকভাবে অভিযোগ করেন আইন মন্ত্রণালয়ে। অন্যদিকে অবমাননার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন চৌকি আদালত। উপজেলা পরিষদ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি এলএকেস মূল্যে অ্যাকোয়ার করছে, সেসব কাগজপত্র আছে। এই কাগজ বিজ্ঞ আদালতে আমরা দাখিল করেছি। চৌকি আদালত দাবি করতেছে যে বলছে যে এরকম আমাদের আইন মন্ত্রণালয় থেকে আমাদের এই সম্পত্তি দিছে, কিন্তু সে মর্মে তারা কোনো কাগজ আদালতে দাখিল করে। বেআইনি কাজ যে করেছেন ওনার অনুতপ্ত হওয়া উচিত এবং আমি বলবো সাজাদপুরবাসীকে যে আদালতের পক্ষে থাকুন। আদালত সঠিক কাজ করছে, আইনানুগ কাজ করছে। 1983 সালে উপজেলা চত্বরে প্রায় 1 বিঘা জমির ওপর নির্মাণ হয় চৌকি আদালতের ভবনটি। ওই বছরই উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম চালু করে এরশাদ সরকার। পরবর্তীতে 1991 সালে বিএনপি সরকার এসে তা বাতিল করে দেয়। এরপর 2013 সালে আবার আদালতের কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গৃহপালিত পশুকে কামড়ের অপরাধে জামালপুরে বেওয়ারিশ কুকুর হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নির্মমভাবে হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায়। ঘটনার 7 দিন পর অভিযুক্তকে আটক করা হলেও মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন। নির্মম এই প্রাণী হত্যার দৃশ্য ধারণ করা হয় গত 23 জুলাই, যার সাক্ষী জামালপুরের মেলান্দহবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায় মাহমুদপুর গ্রামের মুদি দোকানি রাজু সরকারের একটি ছাগলকে কামড় দেওয়ার পর কুকুরটিকে হত্যা করা হয়। এ সময় কেউ বাধা না দিলেও ভিডিও ধারণ করে পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। উনি বলছে যে আমার ছাগলে কুত্তে কামড়ায়, এই জন্য কুকুর দড়ি দিয়ে বাইন্ধে গাছের সাথে নটকায়ে মেরে ফেলাইছে। যেভাবে মেরেছে সেটাকে আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এটাকে আবার পাবলিশ করা একটু নেগেটিভ ভাবে নিয়েছে আর কি, যে কারণে একটু আলোচনার বিষয়বস্তু জন্ম দিয়েছে। পশু যে আচরণ করতে পারে, মানুষ কিন্তু পশুর নিয়ে আচরণটা করতে পারে না। আর যে কাজটা করা হয়েছে আসলে এটা পশুর চেয়ে একটা নিকৃষ্ট কাজ করা হয়েছে এবং এই কাজ করার পরে আসলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা কোনোভাবেই ঠিক হয় নাই। কুকুরে কামড়ানো ছাগলটি মারা যায়নি। বৃহস্পতিবার অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেন ইওনো। আমরা আশা করব এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ডে কেউ যেন কখনো না জড়ায়। তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তার অপরাধ স্বীকার করছেন যে তিনি ক্রোধের বশবর্তী হয়ে একটা প্রাণীকে হত্যা করে ফেলেছে এবং আমাদের কাছে ক্ষমাও চেয়েছেন। যেহেতু উনি ভুল করে ফেলেছেন বলে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাকে লিখিত একটা মুচলেকা নিলাম আজকে যে ভবিষ্যতে তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না। ঘটনার পর থেকে একরকম গা ঢাকা দিয়েছেন রাজু সরকার। অভিযুক্তের স্বজনের দাবি, গৃহপালিত প্রাণীর উপর কুকুরের আক্রমণের জেরে এমন ঘটনা। কাজটা ভুল হয়ে গেছে, আগে দিয়ে ছাগল মারা হাল দিছে, আজকে ছাগল মারলো, কালকা এই যে মুরগি খাইতেছে, আবার মানুষেরও কামড় দিতে পারে, এর তো কোনো বিশ্বাস নাই। এ ধরনের নিষ্ঠুরতা বন্ধে প্রাণী কল্যাণ আইন 2019 প্রয়োগের বিধান থাকলেও এক্ষেত্রে প্রশাসন সে পথে হাঁটেনি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রংপুরের গঙ্গাচূড়ায় তিস্তা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে পাড়ের বাসিন্দারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, ভাঙন কবলিত এলাকার চিত্র জানাবেন, আর ভাঙন ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? পূর্বী ব্যবস্থা নেওয়ার কথা যদি বলি, আপনি জানেন যে আমরা প্রায় সপ্তাহখানেক আগেও আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেখানে একটি বাড়ি ছিল, কিন্তু আজকে কিন্তু সেই বাড়িটি নেই। আমি যদি আপনাকে একটুখানি ফুটেজে দেখাতে পারি যে এই গেল 7 দিনের ব্যবধানেই প্রায় আধা কিলোমিটার এলাকা কিন্তু একেবারে এখান থেকে ভেঙে গেছে। এখানে বসত বাড়ি ছিল প্রায় 17টি। এই 17টি বসত বাড়ির আর কোনো বাড়ি এখানে অবশিষ্ট নেই। সামনে শুধু একটি বাড়ি যদি আমরা আপনাদেরকে ফুটেজে দেখাতে পারি, সেটি এই যে বাড়িঘরগুলো ছিল অর্থাৎ পরিবার ছিল, সেই পরিবারগুলো সামনে একটি আশ্রয়ণ প্রকল্পে নিয়ে গিয়ে তাদের বাড়িঘর উঠিয়েছেন এবং এখানে আমনের আবাদ ছিল। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে এখানে ভেঙে যাচ্ছে, এখানে এই যে আমনের যে গাছ আছে
এই চারা যে আছে সেই চারাগুলো এখানে ভেঙে যাচ্ছে। অর্থাৎ একটা দুর্বিষহ পরিস্থিতি। এখানে পানি উন্নয়ন বোর্ড 500 জিও ব্যাগ দিয়েছিলেন, সেই ব্যাগগুলো স্থানীয় যারা আছেন তারা ফেলেছেন এবং তারা এখানে এইটিকে রক্ষা করবার জন্য স্থানীয়ভাবে বাঁশের পাইলিং করেছেন। আমরা যদি আপনাকে পাইলিংগুলো দেখাতে পারি, কিন্তু পাইলিংগুলোর মধ্যে এখন পর্যন্ত আর কিন্তু কোনো ধরনের তারা বস্তা ফেলতে পারছেন না। সেটি কারণে আবারও ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে এখানে 1,500 বা তারও বেশি যদি না দেয়া যায় তাহলে কিন্তু খুবই ভয়াবহ ভাঙন হবে। আমরা এর আগেও যেটি বলেছিলাম, এই যে পুরো এলাকাটাই আছে এটি যদি ভেঙে যায় তাহলে এখানে অন্তত 3-4 হাজার মানুষের বসবাস আছে এই পেছনের গ্রামটিতে, সেটিও কিন্তু বিলীন হয়ে যাবে। আমি একজনের কাছে একটু শুনতে চাই, বাবা কি অবস্থা বলেন তো? ভাই, আমাদের এই যে আবাদযোগ্য জমি এই যে ভাঙ্গিয়ে বিলীন হয়ে গেছে, এখন আমরা পথের ফকির, আমরা যে করি খাবো তার সম্বলটুকু আমাদের নাই। আপনার বাড়ি তো মনে হয় এখানে ছিল? এই যে বাড়ি আমার মাঝ নদীতে পড়ছে, এখন মাইসের জায়গা জমিতে একটু মাথা গোজার মতো ঠাই নিছি। এই যে বস্তাগুলো দেশে পানি উন্নয়ন বোর্ড থাকি, এটা দিয়ে আমাদের কিছু হচ্ছে না। এই যে আবারও ভাঙনি শুরু হয়ে গেছে, এখন কি আর করব। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রউফ। এখন আমি আপনারা যদি একটুখানি দেখছিলেন যে একজন তার বাড়িটি কিন্তু এখানে ছিল। আমরা এর আগে অর্থাৎ গত সপ্তাহে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা তার বাড়িতেই পানিও খেয়েছিলাম, সম্ভবত তিনি আমাদেরকে দুপুরে খাবারও খাইয়েছিলেন, কিন্তু তার বাড়িটি এখন বিলীন হয়ে গেছে। এখন যেটা জরুরি ভিত্তিতে প্রয়োজন, এখানে আরো অন্তত 2,000 বা 3,000 এখানে জিও ব্যাগ যদি না দেওয়া হয় তাহলে এই গ্রামটি কিন্তু বিলীন হয়ে যাবে। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানছিলাম আপনার থেকে। পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি সহ বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়ে স্থানীয় প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এসএজি নাকবের। বৃহস্পতিবার শিবালয় উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় পরিবহন খাতে নৈরাজ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাটুরিয়া ঘাটের অনিয়ম সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এসব অভিযোগে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সংসদ সদস্য। পরে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা এবং কৃষি অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঢেউটেন, শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। রিমঝিম বৃষ্টির বর্ষায় হাওর ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। ভারতের পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ নীল জল আর তার মাঝখানে মাথা তুলে দাঁড়ানো হিজল করচের সৌন্দর্য উপভোগ করতে টাঙ্গুয়ার হাওরে নেমেছে পর্যটকের ঢল। বাড়তি আনন্দ যোগ করছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাওরে ভেসে বেড়ানো বিলাসবহুল হাউসবোটগুলো। হাওর, নদী, পাহাড়, ঝর্ণা, ফুলের বাগান, এক নৌভ্রমণেই মিলছে সব দেখার সুযোগ। তবে সাথে আছে কিছু ভোগান্তিও। উন্মুক্ত লাউঞ্জ, হাঁটাচলার লবি, আলোকসজ্জা, সুসজ্জিত কামরা আর 24 ঘন্টায় বিদ্যুৎ, সাথে এসি, অ্যাটাচ ওয়াশরুমে সব ধরনের সুযোগ সুবিধা। বাচ্চাদের জন্য সুইমিং পুল, সবুজ ঘাসে মোড়ানো রুফটপে বুফের ডাইনিংয়ে বসে পাহাড় আর নীল পানি উপভোগ করতে করতে দুপুরের খাবার। রুমের সাথে বেলকনি, ভেতরে শুয়ে হাওরের চলন্ত দৃশ্য উপভোগ। সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা। কি নেই এখানে? ভেতরে যেমন বিলাসিতা, তেমনি বাইরে থেকে দেখলেও মনে হবে যেন হাওরে পানির উপর ভেসে বেড়াচ্ছে 5 স্টার মানের বিলাসবহুল হোটেল। প্রিয়জন কিংবা পরিবার নিয়ে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করতে চোখের সৌন্দর্য আর মনের প্রশান্তির জন্য তৈরি করা হয় এমন আবাসন। হার মানাবে ইট পাথরের 5 স্টার হোটেলে থাকার বিলাসিতাকেও। আমার মনে হয় যে বিদেশের চেয়ে বাংলাদেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, বিশেষ করে টাঙ্গুয়ার এখন এত ভালো লেগেছে আমার, যেটা বলার মতো না। আমরা এখানে এসে অনেক এনজয় করলাম, আর এখানে বোর্ডের সার্ভিসটা আমাদের কাছে অনেক হ্যাপিনেস লাগছে। তুমি সে আমাদের খুবই ভালো লাগলো, আমাদের এই বোটের সার্ভিসগুলো ভালো লাগলো, ওদের খাবার দাবার, ওদের আত্মীয়তা, ওদের আচার ব্যবহার ভালো লাগছে। ভরা বর্ষায় পাহাড় বেয়ে আসা ঝর্ণার স্বচ্ছ পানির উপমোহ নিয়ে ময়ূরের মতো টাঙ্গুয়ার হাওর মেলে ধরেছে তার অপার সৌন্দর্যের পেখম। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সুনামগঞ্জে ছুটছেন হাজারো পর্যটক। ভ্রমণ পিয়াসীদের নিয়ে হাওরে ময়ূরপঙ্খীর মতো ভেসে বেড়াচ্ছে এমন শতাধিক পর্যটকবাহী হাউসবোট। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না। অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে আমার বেস্ট এক্সপেরিয়েন্স নৌকাতে, খুব মজা লেগেছে। আমরা বর্ষা পানি দেখার জন্য এসেছি, আমাদের খুব আসার শখ ছিল। এসে আমরা মোবাইলে তারপর টিভিতে যেমন দেখতাম তার চাইতে অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। ওয়াচ টাওয়ার আসলাম প্রথমেই, এর আগেও আসছিলাম আমরা,
খুবই ভালো লাগে এখানে আসলে, এই জন্য দ্বিতীয়বারের মতো আসা এবছর। প্রতি বছর গেস্টের ডিমান্ডের কথা চিন্তা করে হাউসবোট গুলো হয়েছে, হাউসবোট গুলো ডেভেলপ হচ্ছে। তেমনি আমাদের দ্য আর্কের মতো অনেকগুলো হাউসবোট আছে যেগুলো হচ্ছে 3 স্টার থেকে 5 স্টার মানের সুবিধা দিচ্ছে। তবে সৌন্দর্যের সাথে আছে নানা ভোগান্তিও। হাওরের পর্যটন বিকাশে সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এখানে আরো নিরাপত্তা জোরদার করলে ভালো হয় এবং থাকার জন্য এখানে যাতে সবাই আসতে পারে, যোগাযোগ ব্যবস্থাটার আরো উন্নতি করলে হয়তো বা আরো বেটার হবে। হাওরে আসার পথে যে সড়কটা এটা খুবই বাজে, যদি সরকার যদি এটা উন্নয়ন করে তাহলে এটা হাওরে আরো মানুষ আসবে। পরিবেশ রক্ষায় ডাম্পিং স্টেশন, জেটি নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যান্ত্রিক যান যেগুলো রয়েছে হাউসবোট, সেগুলো ঠিক কোথায় কোন জায়গা পর্যন্ত থাকতে পারবে তারা, সেটা সীমা নির্ধারণ করা হয়ে গেছে। আর এরপরে যদি তার ওয়াচ টাওয়ার সহ টাঙ্গুয়ার ঘর যেতে চায় তাহলে সেক্ষেত্রে অযান্ত্রিক বোটগুলো নিয়ে তারা সেখানে যেতে পারবে। এরকমও সিদ্ধান্ত আমরা নিয়েছি। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।